আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন আইন চালু করল আফগানি মোল্লারা। স্ত্রীর হাড় না ভাঙা পর্যন্ত স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। গাজা যুদ্ধে হামাস এবং ফিলিস্তিনি নির্যাতিতদের নিয়ে নতুন বার্তা দিল ইসরায়েলের প্রেসিডেন্ট বিন-ইয়ামিন নেতানিয়াহু। অবশেষে ইরান সরকারকে 10 দিনের আল্টিমেটাম দিল ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না করলে হামলা করবে যুক্তরাষ্ট্র। হঠাৎ যে কারণে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল জানাবো এই এপিসোডে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্ত্রীর হাড় না ভাঙা পর্যন্ত পারিবারিক সহিংসতাকে বৈধতা দিয়ে তালেবানের নতুন দণ্ডবিধি। আফগানিস্তানে নতুন দণ্ডবিধি প্রকাশ করেছে দেশটির শাসকগোষ্ঠী তালেবান। এর মাধ্যমে দেশটির আইনে তাদের কঠোর ও বিতর্কিত কিছু প্রথা ও রীতিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত ও অনুমোদন দেওয়া হয়েছে। এতে পারিবারিক সহিংসতাকে বৈধতা দেওয়া হয়েছে। হাড় না ভাঙা বা দৃশ্যমান জখম না হওয়া পর্যন্ত স্ত্রীকে মারধরের অনুমোদন দেওয়া হয়েছে। সন্তানের ক্ষেত্রেও একই সীমা বহাল থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। মানবাধিকার কর্মীদের মতে 90 পৃষ্ঠার এই দণ্ডবিধিতে বিশেষ করে নারীদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত এই আইনে অপরাধের শাস্তি নির্ধারণে সামাজিক অবস্থানভেদে ভিন্নতা রাখা হয়েছে, যা কার্যত একটি শ্রেণীভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। নতুন বিধিতে ধর্মীয় নেতাদের প্রায় আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্নবিত্তদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনের কিছু ধারা নারীদের অবস্থানকে কার্যত দাসের সমপর্যায়ে নামিয়ে এনেছে। সেখানে স্বামী বা অভিভাবকদের স্ত্রী বা অধীনস্থদের ওপর বিবেচনাধীন শাস্তি হিসেবে প্রহার করার সুযোগ রাখা হয়েছে। এই দণ্ডবিধির অনুলিপি আফগানিস্তানের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে। অনেক নাগরিক প্রতিশোধের আশঙ্কায় এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, তালেবান আলাদাভাবে এমন নির্দেশনাও জারি করেছে যাতে নতুন আইন নিয়ে আলোচনা করাও অপরাধ হিসেবে গণ্য হয়। আইন অনুযায়ী গুরুতর অপরাধে শারীরিক শাস্তি কার্যকর করবেন ইসলামী আলেমরা, সংশোধনাগার কর্তৃপক্ষ নয়। কম গুরুতর অপরাধে তাজির বা বিবেচনামূলক শাস্তির কথা বলা হয়েছে। কোনো নারী নির্যাতিত হলে তাকে আদালতে সম্পূর্ণ শরীর ঢেকে রেখে বিচারকের সামনে আঘাতের প্রমাণ দেখাতে হবে এবং সঙ্গে একজন পুরুষ অভিভাবক থাকতে হবে, যদিও অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি স্বামী নিজেই। হামাস নিরস্ত্র হওয়ার আগে গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না। একই সময়ে ওয়াশিংটনে বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা উপত্যকায় 2 বছরের যুদ্ধ বন্ধে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর গঠিত এ বোর্ডের প্রথম বৈঠকে প্রায় 20 জন বিশ্ব নেতা ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য $5 বিলিয়ন বেশি অঙ্গীকার ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে অধিকাংশ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প গাজায় রিসর্ট উন্নয়নের প্রস্তাবও দিয়েছেন। এক সামরিক অনুষ্ঠানে বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছি যে গাজার নিরস্ত্রীকরণ ছাড়া গাজার পুনর্গঠন হবে না। ওয়াশিংটনের বৈঠকে গাজায় নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী কিভাবে চালু করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। বোর্ডের সামনে সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলির মধ্যে একটি হল ইসলামপন্থী আন্দোলন হামাসের ভবিষ্যৎ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লড়াই করা এই সংগঠনটি এখনও গাজায় প্রভাব বজায় রেখেছে। হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের কেন্দ্রীয় দাবি এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার একটি প্রধান বিষয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর ও বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফ সহ মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন এ বিষয়ে দৃঢ় অগ্রগতি হচ্ছে এবং হামাস অস্ত্র ত্যাগের জন্য চাপের মুখে রয়েছে। ইরানকে ট্রাম্পের 10 দিনের আল্টিমেটাম, চুক্তি না হলে হামলা করবে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে তা আগামী 10 দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় এই সময়সীমার কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আগামী 10 দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে ইরানের সঙ্গে কোনো চুক্তি হচ্ছে নাকি যুক্তরাষ্ট্রকে পরবর্তী ধাপে অর্থাৎ সামরিক পদক্ষেপ নিতে হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে সাবেক ইউএস ইনস্টিটিউট অফ পিস ভবনে, যা বর্তমানে ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে, আয়োজিত এই সভায় ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে একটি অর্থবহ চুক্তিতে পৌঁছাতে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে। তবে তিনি সতর্ক করেন যে ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা ঐতিহাসিকভাবেই সহজ নয়। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক সংস্থানে মিসাইল ও বিমান হামলা চালিয়ে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা দাবি করা হয়। তবে পরে জানা যায় এসব হামলায় ইরানের খুব একটা ক্ষতি হয়নি। পারমাণবিক কার্যক্রম কিছুদিন ব্যাহত হলেও পুনরায় তারা এটি শুরু করে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন জারি করার ব্যর্থ চেষ্টার ঘটনায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত তাকে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে সাব্যস্ত করেছেন। এই রায়ের ফলে তিনি দেশটির গণতন্ত্রের যুগে নির্বাচিত প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ কারাদণ্ড পেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার শাস্তি 3 ধরনের হতে পারে: মৃত্যুদণ্ড, সশ্রম লাইফ চরমপদ্ধ অথবা বিনাশ্রম লাইফ চরমপদ্ধ। এই মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড দাবি করেছিল। তাদের যুক্তি ছিল, পার্লামেন্ট ঘেরাও করতে সেনা মোতায়েন এবং 6 ঘণ্টার সংকটকালে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার করার চেষ্টা করে ইউন সাংবিধানিক শৃঙ্খলার ওপর গুরুতর আঘাত এনেছে। পুরো বিচার চলাকালীন ইউন নিজেকে নির্দোষ দাবি করেন। তার ভাষ্য ছিল, তৎকালীন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি এক অসাংবিধানিক পার্লামেন্টারীয় একনায়কতন্ত্র কায়েম করেছে, এই কথা নাগরিকদের জানাতেই তিনি সামরিক আইন জারি করেছিলেন। ইউন কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিরোধী দল বাজেট কাটছাট এবং অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে তার সরকারকে পঙ্গু করে দিয়েছে। তার দাবি ছিল, তিনি সীমিত সংখ্যক এবং বেশিরভাগ নিরস্ত্র সেনা মোতায়েন করেছিলেন। পার্লামেন্ট দমন করার কোনো উদ্দেশ্য ছিল না। তার লয়াররা বলেন, সাংবিধানিক শৃঙ্খলা ভাঙার কোনো অভিপ্রায় ছিল না, কোনো দাঙ্গাও হয়নি। বিদ্রোহের 14 মাস পর এই রায় ঘোষণা করা হল। কয়েক দশকের মধ্যে এটি ছিল দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।